এরকমভাবে বলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার নিলি, আমাদের সাইকেল নিলি, কন্যাশ্রী, আমাদের রূপশ্রী নিচ্ছিস, আমাদের রাস্তায় তোরা চলছিস, আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস। তৃণমূলের নেতারা বলে না? ওর জবাব আজকে দিক থেকে একটা ওষুধ দিয়ে যাবো, দিতে পারবেন তো? আচ্ছা, ওদের কি এই মমতা ব্যানার্জি কি ট্যাক্সাল আছে নাকি? অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে, যা টাকা ছাপিয়ে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে? এরকম সিস্টেম আছে? তাহলে টাকাটা কোথা থেকে আসছে? আপনার আমার মেহনতের টাকা। সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো, সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে। একটা স্টেটে থাকছি, একটা সেন্ট্রালে চলে যাচ্ছে। এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার 100 দিনের যদিও কাজ বন্ধ হয়েছে, হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না। আমরা দাবি করেছি 100 দিনের কাজ দ্রুত চালু করতে হবে। যাই আবাস যোজনা, যাই বলুন না কেন, যেটা কেন্দ্রের আসছে, যেটা রাজ্যে আসছে, সবটাই আমাদের ট্যাক্সের টাকায়। তো আমরা কিভাবে ট্যাক্স দিচ্ছি? আমরা ঘুম থেকে উঠে কি করি? প্রথমে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁতে ব্রাশ করি না? তো ব্রাশটা কিনছি, ওখানেই আমরা ট্যাক্স দিই। যে পেস্ট কিনছি ওটাতেও ট্যাক্স দিই আমরা। ম্যাচিস দিসলাই কিনে না 1 টাকা দাম। দেখুন, দিসলাই কিনে কেউ আগুন লাগাবার জন্য, কেউ বিড়ি খাওয়ার জন্য, আর কেউ আগুন সমাজকে আলোকিত করার জন্য, অর্থাৎ মোমবাতি বা জ্বালানোর জন্য, যে যেমনভাবে ইস্তেমাল করে। ওইটা কিনছি, ওটাতেও আমরা ট্যাক্স দিই। আমার হাতে একটা ওয়াটার বোতল আছে তো নাকি? এটার দাম কত ভাই? কি করে জানলাম? এমআরপির পরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস 10 টাকা। এটা পারলে আমরা কমাই 8.5 টাকা, 9 টাকা তো কিনে নিই। 10 টাকার ওপরে বিক্রি করা এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই যে 10 টাকাটা আমরা এমআরপি থেকে জানতে পারি মালটার দাম কত, ওই এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে, আমরা সেটাকে আর ভাবার চেষ্টাই করি না। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। কি লেখা থাকে? ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। সমস্ত রকম ট্যাক্স দিয়ে এটার দাম 10 টাকা। এই যে আমরা ট্যাক্স দিচ্ছি, এই ট্যাক্সটা জমা হচ্ছে, একটা কেন্দ্রে যাচ্ছে, একটা রাজ্যে থাকছে। এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা, যদি আমার মা নেয় না, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, যেটাই বলুন না কেন, এটা হচ্ছে। তাহলে আজকের পর থেকে যদি কেউ জ্ঞানের কথা বলে, যদি কেউ জ্ঞান দেয় আমাদেরকে, যে তুমি আমাদের সরকারে নিচ্ছ, আমাদের সরকারের সমালোচনা করছো, তার উত্তর দিতে পারবেন তো? এই ভাই তুমি চুপ করো। এই সরকারের যে গাড়িগুলো চলছে, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি চড়ে মন্ত্রীরা ঘুরছে সাইরেন বাজিয়ে, ওই গাড়ির তেলটা আপনারা দিচ্ছেন, এটা আপনারা বলবেন। আপনাদের ট্যাক্সের টাকা জমা হচ্ছে তো। শুধু তাই নয়, আপনাদের এই ট্যাক্সের টাকা জমা হয়ে আমি কটা পাচ্ছি জানেন? ক টাকা? এই আজকে যে ভিডিওটা দেখেছি, উনিও পাচ্ছেন 1,21,000 টাকা, আমিও পাচ্ছি 1,21,000 টাকা। উনিও বছরে 50,000 টাকা পায়, আউট অফ স্টেট ঘোরার জন্য, ট্রাভেলিংয়ের জন্য পাই। উনিও পায়, আমিও পাই। উইদিন স্টেট ফার্স্ট ক্লাস এসিতে আনলিমিটেড। বুঝতে পারছেন? আর উনি জ্ঞানের কথা বলছে, এগুলো কোথা থেকে আসছে? সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে তো। যদিও আমি 1,21,000 টাকা আমার নিজের কাজে লাগাই না, আমি মানুষের সাথে খরচ করে দিই। কিন্তু জানতে হবে আপনাদের। তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের কথা বলে খেসা করে, আপনারা দায়িত্ব নিয়ে বলবেন, নবান্নের 14 তলাতে যে এসিটা চলছে, ওই এসিটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আছে। সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে এসো না। তোমার মুখ্যমন্ত্রীকে বলো চিল এসি বন্ধ করে গরমে বসতে। যে 14 তলাটা তৈরি হয়েছে, আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে। আজকের পর থেকে যদি কেউ বলে, এর উত্তরটা দেবেন। বন্ধুগণ, ওবিসি নিয়ে একটা নোংরা রাজনীতি হচ্ছে। এভাবে বোঝানো হচ্ছে মুসলমানদেরকে সব দিয়ে দিয়েছে, আমার হিন্দু ভাইদেরকে বাদ দিয়েছে। কিন্তু আমি আপনাদের বলি, না মুসলমান না হিন্দু, আমরা চাই যারা আর্থিকভাবে দুর্বল, বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হোক, 4টে মুসলমান 6টা হিন্দু, বা 6টা মুসলমান 4টে হিন্দু, এই ব্যালেন্সের আমি পক্ষপাতী নই। বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হবে। 1993 এর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে সামনে রেখে, ওই আইনকে মান্যতা দিয়ে সার্ভে করে যাদেরকে ইনক্লুড করার দরকার তাদেরকে ইনক্লুড করা হোক। তার পরিবর্তে বারবার রাজ্য সরকার শুধু মন পাওয়ার জন্য, বাস্তবিক অর্থে শূন্য, কিন্তু মন পাওয়ার জন্য বারবার
অবৈধ মানে বৈধ পন্থা অবলম্বন না করে তৈরি করছে। এর ফলে কি হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত মুসলিম তারাও আজকে যতটা ক্ষতিগ্রস্ত, যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত হিন্দু তারাও একইভাবে ক্ষতিগ্রস্ত, বারবার কোর্টের কাছে গিয়ে ধাক্কা খাচ্ছে। তাই আমরা রাজ্য সরকারের কাছে দাবি রেখেছি, বিজ্ঞানসম্মতভাবে কমিশনের অ্যাক্টকে মান্যতা দিয়ে দ্রুততার সাথে ওবিসি সম্প্রদায়ভুক্ত কারা সার্ভে করে সেটাকে পাবলিশ করা হোক, এবং হিন্দু মুসলিম নির্বিশেষে যাদের প্রকৃত দরকার তাদেরকে কি হোক, ফ্যাসিলিটি দেওয়া হোক। বন্ধুগণ, আবার বলতে হবে, সবই বলতে হবে। এখন দিদিমণির নতুন একটা প্রজেক্ট নিয়ে এসেছে রাজ্যের জন্য, আমার পাড়া আমার সমাধান। শুনতে খুব ভালো লাগছে। কি এটা উল্টোটা কি হবে বলুন তো? তৃণমূলের পাড়া আর তৃণমূলের কাটমানি হয়ে যাবে। ও তো টাকা ভোটের জন্য তুলছে। এখন 100 দিনের কাছ থেকে টাকা লুটতো, বন্ধ হয়ে গেছে। আবাস যোজনার কাটমানি বন্ধ হয়ে গিয়েছে। ও টাকাটাকে এখন পার্টির ভোটের খরচ তুলতে হবে না, তার জন্য 800 কোটি টাকা বরাদ্দ করেছে, লুট হয়ে যাবে। কিন্তু আপনারা বলেন এটা দরকার ছিল? এর আগে পঞ্চায়েতের অ্যাক্ট দেখুন, গ্রাম সভার কথা বলা হয়েছে, গ্রাম সংসদের কথা বলা হয়েছে। আপনার বুথের কি কাজ হবে, কে আবাস যোজনার বাড়িটা পাওয়া উপযুক্ত, কে কার লক্ষ্মী ভাণ্ডার পাওয়া দরকার প্রকৃত অর্থে, কার বিধবা ভাতা পাওয়া দরকার, কার বার্ধক্য ভাতা পাওয়া দরকার, বা কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে, কোথায় লাইটের ব্যবস্থা করতে হবে, কোথায় ছোট্ট পোল নির্মাণ করতে হবে। অর্থাৎ আপনার বুথে আপনার মহল্লাতে যা কাজ হবে সে তার জন্য বছরে নির্দিষ্ট সময় মেনে গ্রাম সংসদ করতে হবে। এটা অলরেডি পঞ্চায়েত অ্যাক্টে উল্লেখ আছে। এই অ্যাক্টকে তিনি ধ্বংস করে দিয়েছেন। তোলাবাজি করতে করতে এই আইনটাকে ধ্বংস করে দিয়েছে। আর আদিবাসী ভাইদের জন্য, আদিবাসী অধ্যুষিত এলাকার জন্য গ্রাম সভার কনসেপ্ট আছে, ওই গ্রাম সভার কনসেপ্টটাকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। যদি গ্রাম সংসদ, গ্রাম সভা এই দুটো কনসেপ্ট যেটা আছে যদি ঠিকঠাক থাকতো, আমার পাড়া আমার সমাধান করতে লাগতো না। তবে আপনাদের বলি, আপনারা জানেন আমি ভোটে নির্বাচিত হয়েছি 2021 সালের পরে। 21 সাল থেকে আমি গতকাল পর্যন্ত বলছি, আমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছি। আমি বিশ্বাস করি ভোটের সময় যেমন আমি মানুষের কাছে গিয়ে কাকা, জ্যাঠা, মামা, পিসি, খালা, চাচা বলে ভোট চেয়েছি, বিধায়ক হয়ে যাবার পরে তাদের সার্টিফিকেটের, তাদের কাগজের, তাদের কোনো দরকার পড়ে আমার কাছে তারা কেন আসবে? 5 বছর তাদের কাছেই আমি যাব। এই জন্য আমি এক প্রকার দুয়ারে এমএলএ, মিট ইওর এমএলএ, এমএলএ ফর পিপল, এই হ্যাশট্যাগ দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। তারপরে আপনারা দেখলেন দুয়ারে সরকার এসেছে, এখন পাড়ায় সমাধান হচ্ছে। আপনাদের বলবো, যদি আপনারা আমাদের সাথ দেন, যদি সচেতন হন, কথা দিচ্ছি আপনাদের, সরকারকে বাধ্য করব আপনার দরজার সামনে অফিসারদেরকে দাঁড় করিয়ে দিবার। আর ভিডিওতে যেতে হবে না, পঞ্চায়েতে যেতে হবে না, আপনার দরজার সামনে অফিসার দাঁড়িয়ে যাবে। তাই বন্ধুগণ, সচেতন সজাগ হতে হবে। অন্যথায় কি হবে? কেউ বলবে আমি মুসলমানদের বাঁচাবো, কেউ বলবে আমি হিন্দুদের বাঁচাবো। আমি একটা উদাহরণ দেব। এটা শহরের মানুষ অনেক আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে। শহর গ্রাম সবার কথা বলছি, গ্রামের মানুষও আছেন। আজকে আপনারা বাড়ি যাবেন, যাদের বাচ্চাগুলো, সন্তানগুলো সরকারি স্কুলে পড়ে, ক্লাস 5, 6, 3, 4-এর বাচ্চাদেরকে ডাকবেন। 3, 4-এর বাচ্চাদেরকে গিয়ে অঙ্কের বইটা, গণিতের বইটা খুলে দেবেন, অনুশীলন 1 যেটা আছে খুলে দিয়ে বলবেন অঙ্কটা করতো। যারা বেসরকারি স্কুলে পড়ছেন তাদের কথা বলছি, যারা সরকারি স্কুলে, সবাই তো এখানে বেশিরভাগ আমরা শ্রমজীবী মানুষ, দেখবেন পারে কি। ক্লাস 5, 6-এর বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, পেনটার খাতাটা দিয়ে বলবেন তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস আর ঠিকানা ইংলিশে লিখে দে তো বাবা। দেখবেন কটা ফেল করে, কটা পাস করে। কাদের ছেলে ওটা? ভোটারদের ছেলে। কাদের ছেলে? যে পোস্টে উঠে ঝান্ডাটা বাঁধছে। আর যার জন্য ঝান্ডা বাঁধছে তার খোঁজ নিয়ে দেখুন তার পরিবারের কি কোথায়। বেসরকারি স্কুলে পড়াচ্ছে, সময়ের সাথে সাথে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, ডিগ্রি করে নিয়ে আসছে, আর আপনাকে লাঠিয়াল বানাবার প্ল্যান করছে।
তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, এটাই ডেমোক্রেসি। আপনাকে বিজেপি ভালো লাগে, সিপিএম ভালো লাগে, আইএসএফ ভালো লাগে, কংগ্রেস ভালো লাগে, যে দল ইচ্ছা করুন, কিন্তু যার জন্য আপনি গলা ফাটাচ্ছেন সে আপনাকে এর পরিবর্তে কি দিচ্ছে দেখুন। আপনি গলা ফাটাচ্ছেন, কালকেও আপনার ছেলে যাতে তার ছেলের হয়ে গলা ফাটায়, সেই জন্য যত স্কুলগুলো আছে দেখুন, এই সরকারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে। না শিক্ষক আছে, না শিক্ষার পরিকাঠামো আছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাম রহিমকে একসাথে আওয়াজ তুলতে হবে, ফতেমা সীতাকে একসাথে আওয়াজ তুলতে হবে যে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করতে হবে। আজকে তো প্রাইমারি স্কুলগুলো কি হয়েছে, রন্ধনশালা হয়ে গিয়েছে। আর শিক্ষাদানের জায়গা আছে? দেখুন না গিয়ে, শহরের কথা আমি বলতে পারবো না অশোকনগর শহরে কি হয়েছে, কিন্তু গ্রামের গুলোতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি বলতে পারি যে যদি 100 বাচ্চা থাকে, 200 বাচ্চা থাকে, একটা টিচার পাবেন যে তালা খুলছে, সেই ঘন্টা লাগাচ্ছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের হিসাব রাখছে। তাহলে আপনার আমার ছেলেটা পড়বে কখন ভাই? পড়াবে কখন তাকে? যাচ্ছে গিয়ে মিড ডে মিলটা খাচ্ছে, চলে আসছে। আর আপনি আমি শ্রমজীবী মানুষ, সকালবেলা উঠে বাজারে চলে যাই, কেউ ভ্যান টানে, কেউ মাঠে যায়, কেউ ট্রেন ধরে কলকাতায় কাজে যায়। ম্যাক্সিমাম আমরা এই সমাজের মানুষ তো নাকি না টুকাইদার মতো সবাই সরকারি চাকরি করে। তো এইটা হয়তো আমাদের বলে, তাহলে আমাদের কি হবে? আমাদের হয়ে বলার কে থাকছে? আমার জনপ্রতিনিধি। বিধানসভায় গিয়ে বলার দরকার যে পশ্চিম বাংলায় 8,500 স্কুল বন্ধ হচ্ছে কেন? উনি বাংলার জন্য অনেক সেন্টিমেন্ট, বাঙালিদের নিয়ে উনি অনেক কথা বলছেন, কিন্তু আমার কটা প্রশ্ন থেকে যায়। পশ্চিম বাংলায় প্রাইমারি আপার প্রাইমারি স্কুল মিলিয়ে 8,500 বাংলা মাধ্যম স্কুল বন্ধ হতে চলছে কেন? এর জবাবটা উনি দিতে পারবেন? ওনার কাছে আমার প্রশ্ন থেকে যায়। বাংলা ভাষাকে উনি এখন খুব ভালোবাসছেন, রবি ঠাকুরের থেকেও বেশি ভালোবেসে ফেলছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকেও বেশি ভালোবাসছেন, কাজী নজরুল ইসলামের থেকেও উনি এখন বেশি ভালোবেসে ফেলছেন। ভালো কথা। কীর্তি আজাদ কে? বাংলার উনি কেউ নাকি এমপি? শত্রুঘ্ন সিনহা কে? কোথায় বাড়ি তার? বাংলার কেউ? ইউসুফ পাঠান কে? বাংলার সাথে তার সম্পর্ক কি? কদিন কলকাতা নাইট রাইডার্সে খেলেছিল, তাও টাকা নিয়েছে, খেলেছে। এর বাইরে তো কিছু নয়, ফ্রিতেও খেলেনি কলকাতার হয়ে ভাই। যে আমরা বাঙালি, আমাদের একটা আইপিএলে কলকাতার টিম আছে, বাংলার সেন্টিমেন্ট আছে, উনি ফ্রিতে খেলে দিয়েছেন, তাও একটা বলার জায়গা থাকতো। খেলেছে নাকি ফ্রিতে? পেমেন্ট তো ঠিক নিয়ে নিয়েছে, তাকে আপনি এমপি করলেন। সাকেত গোখলে মহারাষ্ট্রের বাড়ি, রাজ্যসভার এমপি করলেন। পশ্চিমবাংলার এত মানুষ আছে, বুদ্ধিজীবী মানুষ আছেন, আপনার দলে অনেক প্রফেসর আছেন, বুদ্ধিজীবী মানুষ আছে, তাদেরকে রাজ্যসভায় পাঠাতে পারলেন না। অহমিয়া অসম থেকে একজনকে নিয়ে এসে রাজ্যসভার এমপি করেছিলেন। এখন ওনার বাংলা প্রীতি বেড়ে উঠছে, কারণ কি বলুন তো? পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে। কিছু তো একটা ভুল বুঝাতে হবে এদেরকে, সেজন্য বাংলা ভাষায় এদের ভালোবাসা উতরে উঠছে। প্রশ্ন অনেক থেকে যায়, সময় আমি আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের বলবো, চোখ কান খুলে রেখে একটু রাজনীতি করতে হবে। কাগে কান নিয়ে চলে গেল, কাগের দিকে না তাকিয়ে নিজের কানে একটু হাত দিয়ে দেখুন, আজকে আপনার রুজিরুটি কোথায়? এই অপদার্থ সরকার চলছে। 2016 থেকে 2023 চা বাগানের শ্রমিকদের সাথে 18 বার মিটিংয়ে বসেছে। চা বাগান শ্রমিকদের এখনো ন্যূনতম মজুরি ঠিক করতে পারেনি, আর গল্প শোনাচ্ছে ওই স্বামী কি সামিরুল, তুমি বাইরে থেকে সব নিয়ে চলে আসো, কাজের ব্যবস্থা হবে। কাজ আছে এখানে? কাজ থাকলেও মূল্যায়ন হয়। যে রাজমিস্ত্রিটা আজকে বাসন্তী থেকে কাজে যাচ্ছে তামিলনাড়ুতে, স্কিল লেবার হিসাবে যদি যায়, সে 1000 টাকারও বেশি সে পার ডে ইনকাম করছে, আর আনস্কিল লেবার হলে 700 টাকা 800 টাকা দিনে ইনকাম করছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্কিল লেবারদের সরকার ঘোষিত দিন মজুর কত জানেন? 450 টাকা মতো। কেন তারা ফিরে আসবে বা কেন তারা গেল? এখানে কাজের মূল্যায়ন হয় না, শ্রমিকের শ্রমের মূল্যায়ন হয় না, শ্রমিকের ঘামের মূল্যায়ন হয় না বলেই তারা এখানে না কাজ পেয়ে কোথায় যাচ্ছে? ভিন্ন রাজ্যে যাচ্ছে, আর সেখানেও তারা আক্রান্ত হচ্ছে। আর আমার রাজ্য সরকার আক্রান্তদের পাশে সেইভাবে থাকছে না, মিটিং মিছিল করে। তার কাজ তো আমাদের মিটিং মিছিল, আমরা বিরোধী। সরকারের তো সরকার টু সরকার কথাবার্তা বলা, প্রেশার করা,
যদি সরকারে আমার পশ্চিমবাংলা সরকারের কথা না শোনা মানে কি অসম সরকার, হরিয়ানা সরকার বা উড়িষ্যা সরকার বা যে কোনো রাজ্য সরকার আমাদের নাগরিকের উপরে আক্রমণ চালাচ্ছে, মানে রাজ্যের উপরে তো আক্রমণ হচ্ছে ভাই। তাহলে এটা সমাধানের জায়গা কোথা? সরকারকে প্রস্তাব রাখা, কঠোরভাবে সেই রাজ্যের সরকারকে বলা, সেটা বলেনি। আর একটা রাস্তা আছে, আর্টিকেল 131, আপনারা সার্চ করে দেখতে পারেন গুগলে। আর্টিকেল 131 সংবিধানে বলা আছে রাজ্য রাজ্য যদি সংঘাত হয়, উড়িষ্যা রাজ্যের সাথে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের সংঘাত হচ্ছে, সমাধান কিভাবে করবে? মোদিজি করবে? এটা তো হয় না। অমিত শাহজি করবে? এটা তো হয় না। নওশাদ সিদ্দিকী সমাধান করে দেবে? এটা তো নয়। রাজ্য রাজ্য সংঘাত হলে, রাজ্য কেন্দ্র সংঘাত হলে সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে বলা আছে। আমাদের পরিযায়ী শ্রমিক, আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য আপনাদের এই অশোকনগরেই শুধু মুসলিম সম্প্রদায় নয়, অন্যান্য ভিন্ন সম্প্রদায়ের মানুষদের উপরে আক্রমণ নেমে এসেছে। অশোকনগরের একজন আছেন, তাকে প্রচুর মারধর করেছে শুধু বাংলায় কথা বলেছে বলে। তো এই সমাধান করার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার ছিল। রাজ্য সরকারের পার্টি হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা, যে বাঙালি শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে তার ডেটা দিয়ে মামলা করা। তাহলে আশা করছি সুপ্রিম কোর্টে যেনারা জাস্টিস আছেন তারা ওই রাজ্যগুলোকে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিতেন এবং পরিযায়ী শ্রমিকরা সুরক্ষিত থাকতো। সেটা কিন্তু এনারা করেননি। শুধু বাংলা 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 বলে অনেক ভালোবাসার কথা বলছেন। যদিও এখন জয় বাংলাকে এখন নিয়ে অনেক বিতর্ক আছে, আমি বললে নাকি খারাপ হয়ে যাবে। তবে এই শব্দটা এখন রাজনৈতিক স্লোগান হয়ে গেছে ভাই, রাজনৈতিক স্লোগান হয়েছে। ঠিক যেরকম পুরুষোত্তম রাম ঠাকুরের নামে যে জয়ধ্বনিটা ছিল ধর্মীয় স্লোগান, বিজেপি ওদেরটা রাজনৈতিক স্লোগান করেছে। একইভাবে বাংলাদেশের রাজনৈতিক স্লোগান জয় বাংলাকে আমাদের পশ্চিমবাংলার রাজনৈতিক স্লোগানও করতে চাইছে। আমাদের মাথায় রাখতে হবে যে দিনের শেষে আমি পাচ্ছিটা কি। যদি সারাদিন ইনকাম করে, সারাদিন কষ্ট করে মেহনত করে দিনের শেষে আমার ইনকামটা যদি ঠিকঠাক না থাকে, পরের প্রজন্মকে আমি জবাব দেবো কি যদি এখন আমি সোচ্চার হই। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা কৃষক সহ যারা ইনফরমাল সেক্টরে কাজ করছেন তাদের ন্যূনতম মাসিক গড় আয় 24,000 যাতে হয় তার দাবি করছি। আমি শেষে একটা বিষয় বলে বিদায় নেব, কৃষকের বিষয় বলেছে। আমাদের পশ্চিমবাংলার কৃষকের ইনকাম কত জানেন আপনারা? কৃষিকাজ তো এখানে শহরের মানুষ কত করে না, কিন্তু আপনাদেরও জ্ঞাতার্থে জেনে রাখা দরকার। কারণ পশ্চিমবাংলার 50% মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। এটা আমার তথ্য নয়, বিধানসভার শাসক দল দেওয়া তথ্য। আমাদের পশ্চিমবাংলার কৃষকরা এত ইনকাম করে, 22 নম্বর রাজ্য আমরা ইনকামের দিকে পরিবার পিছু। আগে ছিল বিলো 7,000। এই লাগাতার আমি 3-4 বছর শুধু মন্ত্রীকে আমি প্রশ্ন করতাম যে ইনকাম কত করছে আপনি বলুন। বলছে ইনকাম বেড়ে যাচ্ছে, বেড়ে গেছে 3 গুণ। আমি বলতাম ফিগার কত বলুন, ফিগার বলতো না, আর শুধু বলতো 3 গুণ বেড়েছে। যতবার জিজ্ঞাসা করেছি বলে 3 গুণ বেড়েছে, ফিগার বলতো না। কিন্তু আমি তথ্য দিতাম বিলো 7,000। রিসেন্ট একটা সম্ভবত নাবার্ডের একটা বা নাবার্ড না আপনার পার্লামেন্টের কোনো কোশ্চেন উত্তর সেশনে একটা তথ্য পেলাম পার্লামেন্টের। সেখানে বলা হচ্ছে 7,800 কত টাকা এখন বেড়েছে, মানে 1,000 টাকা মতো ইনকাম বেড়েছে মাস গেলে। এটা কি বাড়া হলো? একটা কৃষক মাস গেলে কত ইনকাম করছে পশ্চিমবাংলায়? এই 8,000-এর নিচে। কেন? হরিয়ানার কৃষকরাও কৃষক, ওয়েস্ট বেঙ্গলের কৃষকরাও কৃষক। হরিয়ানার কৃষকরা মাস গেলে 18,000 টাকা ইনকাম করে। জম্মু কাশ্মীরের আমরা নাম জানি তো, খুব চর্চিত। সেই জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000-এর বেশি ইনকাম করে। আরও রাজ্য আছে মাস গেলে কেউ 22,000 টাকা ইনকাম করে। আর একটা রাজ্যের নাম বলবো, শুনলে আপনারা অবাক হবেন, মেঘালয়া। ওখানকার কৃষকরা মাস গেলে 30,000 টাকার ওপরে ইনকাম করে। মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000-এর ওপরে ইনকাম করে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে 8,000-এর নিচে ইনকাম করে। এই বৈষম্যতা কিভাবে দূর করা যাবে? দেখলে দেখা যাবে মেঘালয়ে 360 হেক্টর মতো মাত্র জমি আছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে
80 লক্ষ হেক্টর জমি আছে চাষযোগ্য। তাহলে কেন আমাদের এত কম ইনকাম? মধ্যিখানে দালাল ফুঁই ভরে ভর্তি হয়ে গেছে। আপনি কৃষক, আপনার উৎপাদিত ফসল আপনি বিক্রি করছেন 3-4টে দালাল মাধ্যমে, আর আমি কিনছি যেটা আপনি 2 টাকা বিক্রি করছেন সেটা আমি 42 টাকায় কিনছি, মধ্যিখানে 40 টাকা খেয়ে নিচ্ছে। এই দালাল ফুঁই ভরের ব্যবস্থাটা আমাদেরকে বন্ধ করতে হবে। সাথে সাথে কৃষক ভাইদের সময়ের সাথে আপনার সাবসিডিতে কৃষিজ যন্ত্রপাতি অনেক সময় বিনামূল্যে চারা থেকে শুরু করে বহুত অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়, সেটা আমরা পাই না। ফলে আমার টাকা দিয়ে কিনতে হয়, কেনার জন্য ওই টাকা খরচ হয়ে যায়, ইনকামটা আমার কমে যায়। তাই বন্ধুগণ, আপনাদের বলবো যে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে। সামনে 2026 সাল আসছে, ওই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির খেলায় আমরা মাতব না। আমরা এখানে অশোকনগর থেকে বিধায়ক নির্বাচিত করে বিধানসভায় পাঠাবো। বিধানসভায় গিয়ে তিনি এই অশোকনগরের মানুষের জমিতে এই কল্যাণী স্প্রিং মিলকে টেক্সটাইল হাব করার যে দাবি আমরা রেখেছি, বিধানসভার মধ্যে গিয়ে সে আওয়াজ তুলব। আমরা বিধানসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলব এখানে যে ইন্ডিয়ান অয়েলের নাকি ওএনজিসির নাকি গ্যাস বা তেল পাওয়ার সম্ভাবনা আছে। ওই গ্যাস বা তেল যাই পাক না কেন, যে রেভিনিউ আসবে, রেভিনিউর একটা অংশ অশোকনগর বিধানসভার মানুষের উন্নয়নের স্বার্থে খরচ করতে হবে। এই দাবি আমরা বিধানসভার মধ্যে তুলব। আমরা বিধানসভার মধ্যে তুলব। অশোকনগরের রাস্তাঘাট যেমন মসৃণ থাকবে, রাস্তাঘাটের নিরাপত্তাও, মানুষজন যে যাবে তার নিরাপত্তার কথা বলবো। অশোকনগরের সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য চিৎকার করব। অশোকনগরের ঐক্য সম্প্রীতি যারা বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে যেমন সোচ্চার হব, এবং সাথে সাথে অশোকনগরে সম্প্রীতি ঐক্য স্থাপনের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। বন্ধুগণ, আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আপনাদের ধন্যবাদ জানাই। দূরে কাছে অনেক মানুষ আমাদের মাইকের আওয়াজ শুনছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি শুধু আপনাদেরকে, আপনারা আস্তে আস্তে এখানে থেকে বিদায় নেবেন। 3টে আমি কথা বলবো আপনাদেরকে, আপনারা শুনতে শুনতে বিদায় নেবেন। প্রথম কথা হচ্ছে, এই যে আমাদেরকে বিভিন্ন বেড়া জালের মধ্যে আবদ্ধ করে রাখার চেষ্টা হচ্ছে, শুধুমাত্র আমাদেরকে ভোটার করে রাখা হচ্ছে, আমাদেরকে মানুষ ভাবা হচ্ছে না। এর একটাই কারণ, আমরা শিক্ষায় কম বলে। আমি অনুরোধ করব, উপসে থাকবেন। এখানে আমরা আদিবাসী সমাজের মানুষ অনেক আছেন, দলিত সমাজের, নমশূদ্র সমাজের মানুষ অনেক আছেন, মতুয়া সমাজের মানুষ আছেন। ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের বাণীগুলো দেখুন, শিক্ষার ব্যাপারে তাদের মূল্যবান বাণীগুলো দেখুন, তারা কি কথা বলেছে, সেইগুলোকে একটু ফলো করার চেষ্টা করুন। তাই আমি আপনাদের অনুরোধ করব যে যদি একবেলা উপসে থাকবেন, একবেলা রোজায় থাকলে সারাদিন রোজায় থাকবেন, সেই অর্থ বাঁচিয়ে আপনার ছেলেমেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন। অন্যথায় এই বর্বরদের দলেরা, এই রাজনৈতিক কারবারিরা আপনার ছেলে মেয়েগুলোকে দিয়ে সমাজে যত রকম অনৈতিক কাজ আছে করিয়ে নিয়ে এরা নেতার ছেলে নেতার আসনে বসবে, আর আপনার আমার পরিবারের ছেলে মেয়েগুলোকে জেলের ঘানি টানতে হবে, মারামারি হানাহানি করে ধ্বংস হয়ে যাবে। বন্ধুগণ, দ্বিতীয় যে কথা আমি আপনাদের কাছে অনুরোধ করব, রাজনীতি করুন, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করুন, সৌজন্যতার রাজনীতি করুন। আচ্ছা বন্ধুগণ, যারা আছেন একটু আমাকে বলবেন, শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কোনোদিন হাতাহাতি দেখেছেন আপনারা? কেউ দেখেনি, আর দেখতেও চাই না। অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হয়েছে? দেখিনি, দেখতেও চাই না। মোহাম্মদ সেলিমের সাথে কুণাল ঘোষের হাতাহাতি লড়াই হয়েছে? ফিরহাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হয়েছে? হয়নি, আর দেখতেও চাই না। কিন্তু আমরা কি দেখলাম, সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি এক জায়গায় এসি রুমে বসে চা খাচ্ছে, গল্প করছে। কুণাল ঘোষ তৃণমূলের নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা,
কারো জন্মদিনের কেক কাটছে এসি রুমের মধ্যে থেকে। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, এই অশোকনগরের মানুষকে বলবো, এখানে বিজেপি করেন অনেক মানুষ, মাইকের আওয়াজ যাচ্ছে, তৃণমূল করেন অনেক মানুষ, মাইকের আওয়াজ যাচ্ছে। আমি তাদের কাছেও বলতে চাই, দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে, আপনারা ওখানে মারপিট দেখতে পাচ্ছেন না। আপনাদের এত চর্বি কি করে হয়ে গেল এই এলাকায় নিজেদের মধ্যে মারপিট করছেন? কাকার ছেলের সাথে মাসির ছেলে, পিসির ছেলে, ফুপুর ছেলে, খালার ছেলে নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়ছেন। আমার অনুরোধ, অনেক হয়েছে, শুধু পাবলিককে বোকা বানানো হয়েছে, পাবলিকের মারপিট হয়েছে। নেতারা সন্ধেবেলায় টিভির সামনে বসে সাজুগুজু বলছে এই জন্যেই, ওই সন্ধেবেলা যারা বসে অনেকে দেখবেন সব কি বলে গো মেয়েরা করে, হ্যাঁ মেকআপ করে বসে। আমার নিজের অভিজ্ঞতা, ওই আমি একটা ডিবেটে যাচ্ছি, ও আমাকে বলছে আমাকেই মেকআপ করাতে এসেছিল। আমি বললাম না ভাই, আমার ফাটাফুটি যা আছে এতেই চলে যাবে। তো সন্ধ্যাবেলা এরা মেকআপ করে বসে আপনার আমার হয়ে কথা বলে, আপনি আমি কি ভাবি এটাই আমার প্রাণের বন্ধু। কিন্তু ঘোড়ার ডিম যখন ব্রেক হয়ে যায়, তারপরে যখন একটা রিফ্রেশমেন্টের জন্য চা কফি দেয়, ওরা নিজেরাই গল্প করে, তোর এতটা বলা উচিত হয় না, আমাকে বল তোকে কেমন দিলাম বলতো। ওরা ঠিক আছে, শুধু বোকা বাক্সর সামনে বলে, টিভি বোকা বাক্স, ওর সামনে বসে আপনাকে আমাকে বলে নাকি আপনার আমার জন্য কত লড়াই আমি করছি। কি হবে? লড়াই হবে? ওরা লড়াই করে না, আপনাকে আমাকে লড়িয়ে দেয়। তাই অনুরোধ আমার, যে ভারতবর্ষের ডেমোক্রেসি, ভারতবর্ষের এটাই মহত্ব, এটাই বিউটি। যার যে দল ভালো লাগবে করবেন, যে যার ভালো লাগবে ঝান্ডা ধরে ঘুরবেন। যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বিধানসভার এসি রুমে বসে চা খাওয়াতে পারে, তাহলে কেন এখানে আইএসএফ এর নেতাদেরকে অন্য নেতারা লোকাল স্তরের কেন নিজেদের মধ্যে লড়াই জড়াবে? তা আমি অনুরোধ করে যাব একটা, কে আইএসএফ, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস দেখার দরকার নাই। ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আমরা অন্তত এসিতে না বসতে পারলেও নন এসিতে বসে একসাথে আমরা চা খাবো। আর আমাদের মধ্যে যার টাকাটা একটু বেশি থাকবে তাকে বলতে হবে ভাই তুমি বিলটা মিটাও। হবে তো নাকি ভাই? কেন কার জন্য মারপিট করবেন? তৃণমূলের জন্য? যখন তখন আপনাকে পার্টি থেকে বার করে দেবে। হচ্ছে না? কি করবেন আপনি? যেই দাদা দিদির জন্য আপনি মারপিট করবেন। এই আমাদের ভাঙড়ে দেখুন না, তৃণমূলের শওকাত মোল্লা ঘনিষ্ঠ খুন হলো, আর শওকাত মোল্লা ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো। আর কি বলছে এখন মাইক ধরে, মুফাজ্জেল মোল্লা সহ যারা অ্যারেস্ট হয়েছে জানো না ছাড় পাই। বুঝতে পারছেন? আর পাশে দাঁড়াচ্ছে না। আর সঠিক তদন্ত হলে যে বলছে না ছাড় পাই, তা সেও হয়তো জড়িয়ে যেতে পারে। তাহলে বিপদে পড়ে গেছেন, আপনার পাশে আর দাঁড়াবে না। আপনাকে বাঁচানোর জন্য এই অশোকনগরের আপনি বিপদে পড়েছেন, নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে আসতে গেলে 3 ঘন্টা টাইম লাগবে প্রায়। শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে আসতে গেলে 5 ঘন্টা প্রায় টাইম লাগবে। মমতা ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে, ওরা তো আসবে না, আমি বোঝার জন্য বলছি, অভিষেক ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে 4-3 ঘন্টা মতো টাইম লাগবে। কিন্তু আপনি বিপদে পড়েছেন, আপনাকে আপনার প্রতিবেশী বাঁচাবে। সে বিজেপি করতে পারে, তৃণমূল করতে পারে, আইএসএফ করতে পারে, সিপিএম করতে পারে। তাই অনুরোধ আমার আপনাদের কাছে, রাজনৈতিক হিংসা বন্ধ করুন। অনেক স্লোগান হয়েছে, আমি একটা নতুন স্লোগান দিতে চাই। এবার নেতায় খেলা হবে, জনগণ এবার তালি দেবে। খারাপ হবে নাকি? এতদিন তো জনগণকে লড়িয়ে দিয়েছেন আপনি, এবার একটু নেতারা মারপিট করুক, জনগণ একটু দেখুক গ্যালারিতে বসে। এতদিন নেতারা গ্যালারিতে বসেছিল আর জনগণদের লড়িয়েছিল। এবার জনগণকে বলতে হবে নেতায় লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। দেখবেন সব মারপিট বন্ধ হয়ে যাবে, আর মারপিট হবে না। তখন কত ভালো ভালো ভাষা বলবে। এই আপনাদের এমএলএর নাম কি? নারায়ণ গোস্বামী। নওশাদ আমার ভাই, ওর সাথে মারপিট করা যাবে না। পার্থ ঘোষ, পার্থ ভৌমিক, অমুক শুভেন্দু অধিকারী আমার দাদা, মারপিট করা যাবে না। নেতা মারপিট করবে না। মারপিট করছে কারা? যারা চটে বসে আছেন, যাদের দিন গেলে 300 টাকা ইনকাম করতে গেলে জিপ বাড়িয়ে যাচ্ছে, তারা মারপিট করছেন। যাদের ছেলেটা ক্লাস 5-6-এ পড়ে, ইংলিশে তার নাম, বাবার নাম, স্কুলের ঠিকানা লিখতে পারছেন না, সে আবার নেতার হয়ে, দাদার হয়ে মারপিট করছে। আর দাদা আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। অনুরোধ করছি রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন, যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, কিন্তু ভোটটাই সব ভাববেন না। প্রতিবেশী বাকি 364 দিন যার সাথে একসাথে উঠা বসা করেছেন, এই ভোটের জন্য তার সম্পর্ক নষ্ট করবেন না। পরিশেষে পুলিশ বন্ধুদের বলবো,
দেখুন পুলিশরা হচ্ছে এখন না মন্দিরের ঘন্টা। সবাই দেবেন যারা পুজো দিক আর নাই দিক মন্দিরে ঢুকলে একবার করে নাড়াই, বিরোধী পক্ষ সবাই একবার করে নাড়িয়ে দিই আমরা পুলিশকে। কিন্তু পুলিশের প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে, এটা আমাদের ভাবতে হবে। পুলিশ আমার পরিবারের বাইরে কেউ নয়, সুতরাং পুলিশকে আমাদের সহযোগিতা করতে হবে। হ্যাঁ, পুলিশের একটা অংশ বিকিয়ে গেছে, সিট ডেরা বেঁকে গেছে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আপনারা বলুন, পুজোর সময় আপনারা আমরা তো ফ্যামিলি নিয়ে ঘুরি, কলকাতা যেখানে বড় কল্যাণীতে বড় প্যান্ডেল হয়েছে যেখানে ঘুরি, পুলিশদের ইচ্ছা যায় না তাদের পরিবারকে নিয়ে ঘোরার? কেন যেতে পারে না? আপনি আমি যাতে পুজোটা তাপসবাবু কি সুষ্ঠুভাবে ট্রাফিক থেকে শুরু করে যে সমস্ত সিস্টেম আছে সুষ্ঠুভাবে যাতে আমরা পালন করতে পারি, সেই জন্য আমাদের জন্য স্যাক্রিফাইস করছে। এরকম অনেক ঘটনা আছে, ঈদগাহর সামনে ঈদের নামাজ পড়ে আবার দাঁড়িয়ে গেছে ডিউটিতে। আমরা ঈদের নামাজ পড়ে মহল্লাতে গিয়ে পাড়াতে গিয়ে ঈদ উদযাপন করি পরিবার পরিজনকে নিয়ে, ওকে নিয়ে কি পারেন? স্যাক্রিফাইসটা কাদের জন্য করে? আমাদের জন্য করে, যাতে আমরা সুষ্ঠুভাবে ঈদ পালন করতে পারি। সুতরাং পুলিশকে আমরা অনেক সময় অনেক কথা বলি, আমি অনুরোধ করবো আজকে এখানে দাঁড়িয়ে একটাই, যে আমরা পুলিশকে সবসময় সহযোগিতা করব। কোনো ধরনের বাজে কিছু ঘটনা ঘটতে পারে যদি আমরা পাই খবর, সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে জানাবো। এই ধরনের বাজে ঘটনাগুলোকে আমরা ঘটতে দেব না এবং সহযোগিতা করব। মাথায় থাকবে তো ভাই? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অশোকনগর চৌরঙ্গি মোড় না, চৌরঙ্গি মোড় সহ এলাকার মানুষদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি।